যুদ্ধের একটা অর্থনীতি আছে এবং এই যুদ্ধের অর্থনীতির সুফল আসলে কে পায়, মানে সাফার কে করে সেটা আমরা বুঝছি, কিন্তু এই যুদ্ধটারও নিশ্চিতভাবে একটা অর্থনীতি দাঁড়াবে এবং এই যুদ্ধটা যে জায়গায় গেছে ফলে সেটা যে জুনের মতো 12 দিন 13 দিনে থেমে যাবে সেটা মানে ভাবাটা আসলে খুবই কঠিন। ফলে এইটার ফলে আসলে প্রফিটটা কে ঘরে তুলছে? নির্ভর করবে, একটা হলো যে এটা কতদিন হবে, যে ওনারা ভালো বলতে পারবেন যে হয়তো আমার থেকেও, কিন্তু আমি মনে করি যে এটাকে দুভাবে দেখা যায়। এই এখন যেই পরিস্থিতিতে যুদ্ধটা আছে, যদি আমি আগের ট্রেন্ডে বলি, অর্থনৈতিক বিশ্লেষকরা এখনও মনে করেন না যে এটা লম্বা সময় এখনই চলবে, তারা হয়তো একটু ওয়েট করবেন যে একটু দেখার জন্য। ইকোনমিক ইন্ডিকেটর গ্লোবালি তারা এখনও ওয়েট অ্যান্ড সিতে আছে, কিছুটা চাঞ্চল্য দেখা গেছে, কিন্তু এখনও খুব র্যাপিড রিয়াকশন আসে নাই। কারণ হলো যে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যতগুলো এই ধরনের কি বলবো এনগেজমেন্ট উনি করেছেন, তা সেটা যে অনেক লম্বা সময় ধরে চলেছে তা না। উনি একটা সময় গিয়ে আবার উনি এটাকে স্টপ করে আবার ব্যাকফুটে না, ওটা একটা পর্যন্ত গিয়ে উনি এটা স্টেপ বাই স্টেপ থাকেন। সো তখন হয়তো হয় না। আর দ্বিতীয় হলো সেটা হলো যে এখন পর্যন্ত অয়েল প্রাইসে, এর আগেও যখন ভেনিজুয়েলা বা ইরানের এর আগে ঘটনা বা অন্যান্যগুলো আমি যদি চিন্তা করি, অয়েল প্রাইসটাকে মোটামুটি স্টেবল রেখেছে আর কি। আগে যেরকম এটা খুবই সেন্সিটিভ ছিল একটা এই ধরনের ইনসিডেন্টে, এখন এটা হয় না। এর কারণ হলো যে ওখানে ওপেক দেশের একটা বড় অংশই এটার সাথে আছে, উনি সেটাকে খুব বেশি বাড়ার ব্যাপারে সম্ভবত যুক্তরাষ্ট্র চায় না। সুতরাং ওইটা এখন একটা মোটামুটি স্ট্যাবিলিটির ভিতরে থাকে। $80 ক্রস করে নাই কখনো এই ধরনের সাম্প্রতিক সময়। সো এইটার উপর একটা বড় নির্ভর করবে। তো যেটা হবে সেটা হলো যে আপনি যেটা বলছেন যে একটা হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি থাকবে যারা অস্ত্র উৎপাদন করেন, এবং যেই দেশগুলো করেন সেই দেশগুলো ডেফিনেটলি এটা তো থাকবে। এবং পেট্রোডলার আমরা যে বলি যে যাদের আছে তারা আরও বেশি ইনভেস্ট করবে এগুলোতে। আপনি দেখেছেন সাম্প্রতিক সময়ে যে ওই দেশগুলো এটা কিনছে। এই ধরনের কেসে যেটা হয় সেটা হলো যে তার থেকে বড় ইম্প্যাক্ট আমি যেটা দেখছি ওভার দ্য মিডিয়াম টার্ম, সেটা হলো যে বিশ্বের আমরা বলি যে মানে ইনস্টিটিউশন, গ্লোবাল ইনস্টিটিউশনাল আর্কিটেকচার, এটা আপনি ট্রেডের জন্য বলেন, জাতিসংঘ বলেন, WTO বলেন, বিশ্বব্যাংক বলেন, এইটার যে পুরনো এক ধরনের সমঝোতা ছিল পার্টিকুলারলি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইটা ভেঙে পড়ছে এবং এইটার রিবিল্ডিং হবে এখন। এইটা তো অবশ্যই একটা বড়, আমি মধ্যমেয়াদী আমি এটার পরিবর্তন দেখি। এবং সেটার ভেতরে আপনার অনেক দেশই আছে যারা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি এখন আগে যেগুলো ভাবতো না, যে ধরনের স্ট্র্যাটেজিক তাদের ফাইন্যান্স, তাদের ট্রেড ইন্টারেস্ট, যেভাবে তারা নিগোশিয়েট করতে পারতো, এই জায়গা থেকে সরে আসবে কিনা এই আশঙ্কাটা কিন্তু তৈরি হয়েছে যে আগের গ্লোবাল অর্ডারটা চলবে না, এবং সেইটার একটা বড় প্রভাব এখানে আসবে। এবং সেক্ষেত্রে আমি দেখি যে বাংলাদেশের মতন যেগুলো ছোট অর্থনীতি, আমরা যারা দলবদ্ধভাবে নিগোশিয়েট করে অনেক বেশি স্বস্তিতে থাকতাম, কারণ আমার ইন্ডিভিজুয়াল নিগোসিয়েশন পাওয়ার ক্যাপাসিটি কম, তাদের জন্য এইটা একটা হুমকি। এবং এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে না, আপনি ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, যুক্তরাষ্ট্র যেই ধরনের একটা মানে আমি নিগোশিয়েট করলাম, এখন আমাকে খুব ভালো টার্মে যদি নিগোশিয়েট ইউরোপিয়ান ইউনিয়ন করে, ইউরোপিয়ান ইউনিয়নের মনে হবে যে তাহলে আমিও কি একটু যদি শক্তি দেখাই তাহলে কি আমি একটু বেটার পাবো কিনা, আমি ছাড় দিব কেন, এই মনোভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। ভালো মানুষই যেটা আমরা বলি সেটা হয়তো থাকবে না, ওইটার একটা বড় ইম্প্যাক্ট হবে যে গ্লোবাল আপনার ইকোনমিক অর্ডারের ভেতরে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এবং পোলারাইজেশন যেগুলো আমরা ন্যাচারালি চিন্তা করছিলাম গ্রোথ দিয়ে, টেকনোলজি দিয়ে, শুধু এইটার ভেতরে আটকে থাকবে না, আরও বড় স্ট্র্যাটেজিক কতগুলো পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো।